জাতিসংঘে ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনের প্রত্যয় পুনর্ব্যক্ত করলেন ডক্টর ইউনূস। প্রধান উপদেষ্টার ভাষণ স্বাগত জানালো বিএনপি, জামায়াত আর এনসিপি। আমরা যারা রাজনৈতিক দলগুলো আছি আমাদের কোনো রকমের সংশয় নেই, উই আর কনভিন্সড। নির্বাচন ফেব্রুয়ারিতে করার ব্যাপারে তো কোনো আপত্তি নেই, কিন্তু তার আগে কিছু বিষয় আছে গুরুত্বপূর্ণ যেগুলোকে সলভ করা দরকার। কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সম্মেলন ঘিরে টাউন হল মাঠে জড়ো হচ্ছেন নেতাকর্মীরা। গদবাঁধা রাজনীতির দিন শেষ, মন্তব্য আমির খসরুর। রাজনীতিতে এখন ভীষণ থাকতে হবে, দূরদৃষ্টি থাকতে হবে। ওই গদবাঁধা রাজনীতিতে এখন আর চলবে না। জামায়াত ক্ষমতায় এলে দাবি আদায়ে জনগণকে আর রাস্তায় নামতে হবে না, জানালেন আমির ডাক্তার শফিক। যোগ্যতা অনুযায়ী কর্মসংস্থান হবে যুবকদের। নির্বাচনের নামে প্রহসনের রীতি থেকে বেরিয়ে আসতে চায় ইসি, জানালেন কমিশনার সানাউল্লাহ। প্রবাসী ভোট নিশ্চিত ও এআইয়ের অপব্যবহার বন্ধ চ্যালেঞ্জিং, মন্তব্য সচিবের। মহাষষ্ঠীর মধ্য দিয়ে কাল শুরু হচ্ছে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা। মণ্ডপে মণ্ডপে দেবী বরণের প্রস্তুতি, শেষ মুহূর্তে প্রতিমায় তুলির আঁচড়। শুভেচ্ছা, আমন্ত্রণ দুপুরে বাংলাদেশের আয়োজনে। আপনাদের সঙ্গে থাকছি আমি মৌসুমী আহমেদ লোপা। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি চলছে। জাতিসংঘের সাধারণ পরিষদের ভাষণে জানালেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এই লক্ষ্যে স্বচ্ছতা, জবাবদিহিতা ও আইনের শাসন নিশ্চিতে জনবান্ধব সংস্কার চালিয়ে যাচ্ছে সরকার। ক্ষমতার ভারসাম্যপূর্ণ গণতান্ত্রিক রাষ্ট্র কাঠামো গড়ে তোলাই অন্তর্বর্তী সরকারের লক্ষ্য বলেও জানান তিনি। গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসন বন্ধ, রোহিঙ্গা সংকট, বাংলাদেশ থেকে বিদেশে অর্থ পাচার এবং জলবায়ু সংকটের মতো ইস্যুগুলোতেও কথা বলেন প্রধান উপদেষ্টা। জাতিসংঘের ৮০তম সাধারণ অধিবেশনে ভাষণ দিতে স্থানীয় সময় বেলা 11:30টার দিকে মঞ্চে ওঠেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলায় দেয়া বক্তব্যের শুরুতে বৈশ্বিক ও বাংলাদেশের রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক সংকটের কথা তুলে ধরেন এই নোবেল জয়ী। যত অসম্ভবই মনে হোক না কেন, প্রধান উপদেষ্টা তার ভাষণে বলেন, আগামী বছরের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজনের প্রস্তুতি চলছে। জানান, স্বচ্ছতা, জবাবদিহিতা ও আইনের শাসন নিশ্চিত করতে নাগরিক বান্ধব সংস্কার প্রক্রিয়া ইতিমধ্যেই শেষের পথে। জনগণের ভোটে যে দলই ক্ষমতায় আসুক, সংস্কার বাস্তবায়নে কোনো বাধা থাকবে না বলে জানান তিনি। আপনারা জানেন যে আগামী বছরের ফেব্রুয়ারি মাসে আমরা জাতীয় নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি নিচ্ছি। পাশাপাশি স্বচ্ছতা ও জবাবদিহিতা, আইনের শাসন নিশ্চিত করবার জন্য আমাদের নিরবচ্ছিন্নভাবে নাগরিক বান্ধব সংস্কার চালিয়ে যাচ্ছে। ভাষণে জুলাই অভ্যুত্থান প্রসঙ্গ তুলে ধরেন প্রধান উপদেষ্টা। বলেন, গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের রূপান্তর পুরো বিশ্বের জানা উচিত। এই বছর আমরা জুলাই গণ অভ্যুত্থানের প্রথম বার্ষিকী পালন করেছি। যে অভ্যুত্থানে আমাদের তরুণ সমাজ স্বৈরাচারকে পরাভূত করেছিল, যার ফলে আমরা বৈষম্যমুক্ত, ন্যায় বিচার ভিত্তিক সমাজ বিনির্মাণের অভিযাত্রা নতুনভাবে শুরু করতে পেরেছি। ডক্টর ইউনূস উন্নয়নশীল দেশগুলো থেকে সম্পদ পাচার রোধে কঠোর আন্তর্জাতিক বিধিবিধান প্রণয়নের আহ্বান জানান। বলেন, বাংলাদেশের জনগণের টাকায় কেউ বিদেশে নিরাপদ আশ্রয় নিতে পারবে না। দেশের পাচার হওয়া অবৈধ সম্পদ পুনরুদ্ধার করা বর্তমানে আমাদের অন্যতম শীর্ষ অগ্রাধিকার। গত 15 বছরের দুর্নীতির মাধ্যমে শত শত কোটি ডলার অবৈধভাবে বিদেশে পাচার করা হয়েছে। আমরা নিরলসভাবে এই সম্পদ ফেরত আনার চেষ্টা করছি। রোহিঙ্গা সংকট প্রসঙ্গে ডক্টর ইউনূস উদ্বেগ জানিয়ে বলেন, এই ইস্যুতে এখনো কোনো সমাধান দৃশ্যমান নয়। রাখাইনে স্থিতিশীলতা আনার যে কোনো উদ্যোগে সহযোগিতা দিতে বাংলাদেশ প্রস্তুত বলেও জানান তিনি। 8 বছর পার হয়ে গেল, রোহিঙ্গা সংকটের কোনো সমাধান হলো না। উপরন্তু বাংলাদেশ প্রতিনিয়তই মায়ানমার থেকে আগত রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে চলেছে। স্পষ্টতই সাংস্কৃতিক পরিচয়ভিত্তিক রাজনীতির কারণে রোহিঙ্গাদের উপর অধিকার বঞ্চনা ও নির্যাতন রাখাইনে অব্যাহত রয়েছে। প্রধান উপদেষ্টার ভাষণে উঠে আসে ফিলিস্তিনে চালানো ইসরায়েলি আগ্রাসনের ইস্যুটিও। বলেন, ফিলিস্তিনের শান্তি প্রতিষ্ঠায় দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধান জরুরি।
গাজায় শিশুরা না খেয়ে অকাল মৃত্যুবরণ করছে, বেসামরিক জনগোষ্ঠীকে নির্বিচারে হত্যা করছে, হাসপাতাল স্কুল সহ একটা গোটা জনপদ নিশ্চিহ্ন করে দিচ্ছে। জাতিসংঘের স্বাধীন তদন্ত কমিশনের সাথে আমরাও একমত যে আমাদের চোখের সামনেই একটি নির্বিচার গণহত্যা সংঘটিত হচ্ছে। আমাদের দুর্ভাগ্য যে মানব জাতির পক্ষ থেকে এর অবসানে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি না এখনো। ভাষণে তিনি তরুণ প্রজন্মকে চাকরি প্রার্থী নয় বরং উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার লক্ষ্য পুনর্ব্যক্ত করেন। এছাড়া জলবায়ু সংকট মোকাবেলায় প্রধান উপদেষ্টা জাতিসংঘকে লস অ্যান্ড ড্যামেজ ফান্ড দ্রুত কার্যকর করার আহ্বান জানান। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রতিক্রিয়া প্রশমন লক্ষ্যের পাশাপাশি দেশীয় এবং আন্তর্জাতিক সংকট মোকাবেলায় পুরো বিশ্বকে এক থাকতে হবে, সেই সাথে গুরুত্ব দিতে হবে তরুণদের মতামতকে। পাশাপাশি পারমাণবিক সংকট কিংবা রোহিঙ্গা সংকটের মতো সমস্যাগুলো সমাধানে সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টা জরুরি বলে জানিয়ে দিলেন প্রফেসর ডক্টর ইউনূস তার বাংলায় দেয়া ভাষণে। আহমেদ রেজা, যমুনা নিউজ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। দর্শক, নিউ ইয়র্ক সফর নিয়ে প্রধান উপদেষ্টার আরো খবর পরবর্তীতে আমরা জানাবো। তবে তার আগে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এই মুহূর্তে কথা বলছেন সিইসি এমএম নাসির উদ্দিন। আমরা সরাসরি সেখানে চলে যাচ্ছি। এরা যাতে সঠিক ভূমিকা রাখতে পারে সেভাবে আপনারা কাজ করবেন, আমি সে বিশ্বাস আমার আছে। একটা জিনিস কি দেখেন, আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা এখন হি ইজ ভিজিটিং ইউনাইটেড স্টেটস জেনারেল অ্যাসেম্বলির মিটিংয়ে গেছেন। আমি দেখেছি যতটা দেশের নেতার সাথে উনি দেখা করেছেন, যতটা মিটিংয়ে উনি বক্তৃতা দিয়েছেন, বাংলাদেশে একটা সুষ্ঠু নির্বাচন হবে এবং ঐতিহাসিক নির্বাচন হবে, এই কথাটা কিন্তু উনি বলতে বলেন নাই। রিপিটেডলি হি হ্যাজ বিন টেলিং, কিন্তু আমাদেরকে তো কোনোদিন একটিবারের জন্য বলেন নাই যে এটা এই কাজটা কি কতটুকু করলা, এটা কি করলা, এটা এইভাবে করেন, এইভাবে করেন, কিছুতে বলেন নাই। হি হ্যাজ ফুল কনফিডেন্স ইন দ্য ইলেকশন কমিশন, হি হ্যাজ ফুল কনফিডেন্স ইন ইলেকশন কমিশন, যার জন্য আমাদের উপরে আস্থা আছে বলেই কিন্তু উনি প্রতিনিয়ত বলে যাচ্ছেন যে আমি একটা ঐতিহাসিক নির্বাচন বাংলাদেশে দেব। আমাদের এই আস্থাটা, ওনার যে বিশ্বাসটা, এটা ধরে রাখতে হবে, আমাদের প্রমাণ করতে হবে আমরা পারি। অতীতে যাই করে থাকবেন না কেন, আমাদেরকে প্রমাণ করতে হবে আমরা এটা পারি, এর কোনো ব্যতিক্রম হওয়ার কোনো সুযোগ নেই। এবং আমি নিশ্চিত আপনাদের সহযোগিতা নিয়ে আমরা এটা করতে পারবো ইনশাআল্লাহ। দেখেন, আমাদের মাসুদ সাহেব এই যে একটা জিনিস বলেছেন, শপথের কথা বলেছেন, এখানে কোরআনের আয়াত নিয়েও আলোচনা হয়েছে। আমি অত বিস্তারিত আর যাব না, সময় খুব অনেক হয়ে গেছে। দেখেন, আমরা শপথ নিয়েছি 5 জন, শপথ নিয়েছি। কিসের শপথ? ওই যে অনুরাগ বিরাগের বশবর্তী না হইয়া কাজ করব, আইন অনুযায়ী আইন মেনে চলবো, এই সমস্ত ইত্যাদি ইত্যাদি আমরা শপথ নিয়েছি। আমি কিন্তু গত বছর 2 মার্চ 1 রমজানে আপনাদেরকে শপথ করিয়েছিলাম। আপনারা যারা উপস্থিত ছিলেন মনে আছে কিনা জানি না, আপনারা কিন্তু ওয়াদা করেছিলেন যে নিরপেক্ষভাবে কাজ করবেন এবং প্রফেশনালি কাজ করবেন, আইন মেনে কাজ করবেন। আমাদের ব্রিগেডিয়ার ফজল সাহেব বলেছেন যে আমরা কোনো রকমের কোনো অন্যায় ইনস্ট্রাকশন এখান থেকে দেবো না। ইনস্ট্রাকশন আমরা দেব, কিন্তু বেআইনি কোনো ইনস্ট্রাকশন আমরা দেব না। আমরা কাউকে ফেভার করার জন্য ইনস্ট্রাকশন দেব না, আমরা কারো পক্ষে কাজ করার জন্য ইনস্ট্রাকশন দেব না। দর্শক, নির্বাচন ভবনে সিইসি এমএম নাসির উদ্দিন কথা বলছিলেন, আমরা সরাসরি সেখানে ছিলাম। এর আগে পক্ষপাতিত্বমূলক কোনো নির্দেশনা দেবে না নির্বাচন কমিশন, আইন অনুযায়ী সুষ্ঠু নির্বাচন হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। দুপুরে নির্বাচন ভবনে সাংবাদিকদের তিনি বলেন, দেশে জুলাই অভ্যুত্থানের অন্যতম কারণ হচ্ছে নির্বাচনী ব্যবস্থা ভেঙে পড়া। নির্বাচনের নামে প্রহসনের রীতি থেকে বের হয়ে আসতে হবে, মাঠ পর্যায়ের সচেতনতা বৃদ্ধি করার তাগিদ দেন কমিশনার সানাউল্লাহ। এ সময় ইসি সিনিয়র সচিব আক্তার আহমেদ বলেন, অতীতের যে কোনো নির্বাচনের চেয়ে আগামীর জাতীয় সংসদ নির্বাচন হবে চ্যালেঞ্জিং। সবচেয়ে বেশি চ্যালেঞ্জিং এআইয়ের অপব্যবহার রোধ ও প্রবাসীদের ভোট গ্রহণ। তো যেসব কারণে আমরা জুলাই অভ্যুত্থান দেখেছি, তার অন্যতম প্রধান কারণ হচ্ছে দেশের নির্বাচন
ভালো নির্বাচন না থাকা। এই নির্বাচন কমিশন কখনোই আপনাদেরকে পক্ষপাতিত্বমূলক দুষ্ট কোনো নির্বাচনের কোনো ইনস্ট্রাকশন দিবে না। জাতিসংঘ সাধারণ পরিষদে প্রধান উপদেষ্টার বক্তব্যকে স্বাগত জানিয়েছে বিএনপি, জামায়াত ও এনসিপি। সরকার প্রধানের সফর সঙ্গী বিএনপি মহাসচিব বলছেন, এর মধ্য দিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়কে ঐক্যবদ্ধ বাংলাদেশের বার্তা দিয়েছেন তিনি। ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে আপত্তি নেই উল্লেখ করে তার আগের সংস্কার ও জুলাই সনদ বাস্তবায়নের উপর জোর দিয়েছেন জামায়াত ও এনসিপি নেতারা। মাহফুজ মিশু রিপোর্ট। অন্তর্বর্তী সরকার প্রধান হিসেবে টানা দ্বিতীয়বার জাতিসংঘ সাধারণ পরিষদে বক্তৃতা করলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশ রয়েছে বলে বিশ্বমঞ্চে দাঁড়িয়েও ঘোষিত সময়ে নির্বাচন নিয়ে সরকার এগোচ্ছে বলে জানান তিনি। আগামী বছরের ফেব্রুয়ারি মাসে আমরা জাতীয় নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি নিচ্ছি। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে প্রধান উপদেষ্টার পাশেই ছিলেন বিএনপি মহাসচিব সহ 6 রাজনৈতিক নেতা। সরকারের পক্ষে কেবল পররাষ্ট্র উপদেষ্টা ছিলেন তখন। দেশের পাচার হওয়া অবৈধ সম্পদ পুনরুদ্ধার করা বর্তমানে আমাদের অন্যতম শীর্ষ অগ্রাধিকার। নির্বাচন ইস্যুতে সরকার প্রধানের বক্তব্য নিয়ে বিএনপির মনোভাব জানান দলটির মহাসচিব। জাতির যে ঐক্য, এই ঐক্যটাকে প্রকাশ করা, যেটাতে আমি মনে করি ইউনিক আপনার একটা এফোর্ট, এবং বাংলাদেশের প্রেক্ষিতে এটা খুবই প্রয়োজন। গত কিছুদিন ধরে যে কথাগুলো বলে আসছে, এই ব্যাপারে আমাদের অন্তত কোনো সংশয় নেই। আমরা যারা রাজনৈতিক দলগুলো আছি, আমাদের কোনো রকমের সংশয় নেই। উই আর কনভিন্সড যে আপনার 26-এর আপনার ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। আনুষ্ঠানিকভাবে নিজেদের অবস্থান জানান জামায়াতের নায়েবা আমির। নির্বাচন ফেব্রুয়ারিতে করার ব্যাপারে তো কোনো আপত্তি নেই, কিন্তু তার আগে কিছু বিষয় আছে গুরুত্বপূর্ণ, যেগুলোকে সলভ করা দরকার। আমাদের জুলাই চার্টারেরও 3 অংশ। এক হচ্ছে ঐকমত্য পোষণ করা, আইনি ভিত্তি দেওয়া, আর তার ভিত্তিতে আগামী নির্বাচন অনুষ্ঠান করা। একটা হয়েছে, আমরা একমত হয়েছি, বাকি 2টা বাকি আছে। প্রায় অভিন্ন অবস্থানে জাতীয় নাগরিক পার্টিও। দলটিও সন্তুষ্ট সরকার প্রধানের বক্তব্যে। সংস্কারের যে কার্যক্রমগুলো আছে, বিচারকে দৃশ্যমান করার যে উদ্যোগগুলো সরকার গ্রহণ করার পথে, সেগুলোকে পরিপূর্ণভাবে সমাপ্ত করা হয়, তাহলেই এটাকে আরো গোছানোভাবে নির্বাচনের দিকে যাওয়া সম্ভব হবে। প্রথমবারের মতো সরকার প্রধানের সফর সঙ্গী হিসেবে সাধারণ পরিষদে অংশ নিলেন 3 দলের রাজনীতিকরা। প্রধান উপদেষ্টার সফর সঙ্গী হয়ে আসা রাজনীতিকরা বেশ সন্তুষ্ট জাতিসংঘে দেয়া তার বক্তৃতায়। তারা বলছেন, এর মধ্য দিয়ে অভিন্ন এবং ঐক্যবদ্ধ এক বাংলাদেশের বার্তা দেওয়ার চেষ্টা করেছে সরকার প্রধান। আর এ ধারা অব্যাহত থাকলে আগামীতে দেশ আরো এগিয়ে যাবে বলে বিশ্বাস তাদের। মাহফুজ মিশু, যমুনা নিউজ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। দর্শক, বিকেল 3টায় শুরু হচ্ছে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সম্মেলন। সম্মেলনের প্রস্তুতি এবং অন্যান্য খবর জানবো সহকর্মী আরফিন শাকিলের কাছ থেকে। আরফিন, নেতাকর্মীরা তো টাউন হল মাঠে জড়ো হচ্ছেন, সেখানকার এই মুহূর্তের পরিবেশ কেমন দেখছেন এবং নেতাকর্মীদের উচ্ছ্বাস কেমন দেখছেন? ধন্যবাদ লোপা। নেতাকর্মীদের উচ্ছ্বাস অনেকবারের তুলনায় অনেক বেশি, কারণ দীর্ঘ প্রায় 16 বছর পর আসলে কাউন্সিলটি হচ্ছে। যদিও এই সময় ধারাবাহিকভাবে কেন্দ্র থেকে আহ্বায়ক কমিটি, কোনো সময় পূর্ণাঙ্গ কমিটি দেওয়া হয়েছিল, তবে এবারই ভোটাধিকার প্রয়োগ করেই মূলত ভোটাররা তাদের নেতা নির্বাচন করার সুযোগ পেয়েছেন। যদিও নেতাকর্মীদের মধ্যে যে পরিমাণ উৎসাহ উদ্দীপনা থাকার কথা ছিল তার থেকে খানিকটা কম, কারণ সভাপতি এবং সাধারণ সম্পাদক পদে 2 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন, ফলে তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। বর্তমান যিনি আহ্বায়ক রয়েছেন, জাকির তাহের সুমন, তিনি সভাপতি নির্বাচিত হয়েছেন বিনা প্রতিদ্বন্দ্বিতা এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। যিনি বর্তমান সদস্য সচিব পদে রয়েছেন আশিকুর রহমান মাহমুদ ওয়াসি। এছাড়া সিনিয়র সহসভাপতি, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে প্রায় 7 জন এই নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করছেন। লোপা, পুরো অনুষ্ঠানটি আসলে 2 ভাগে বিভক্ত করা হয়েছে। প্রথমাংশ বিকাল দুপুর 3টা নাগাদ শুরু হবে এবং সেখানে বিএনপির নেতৃবৃন্দ কথা বলবেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যোগ দিবেন এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ কথা বলবেন। এরপর দ্বিতীয় পর্বে অর্থাৎ 7টার পর মূলত ভোটাভুটির যে কার্যক্রম, সেই কার্যক্রম শুরু
হওয়ার পর তারা তাদের যে ভোটাধিকার প্রয়োগ করবেন। মোট 14টি ইউনিট রয়েছে এই দক্ষিণ জেলায়, এর মধ্যে 10টি উপজেলা এবং 4টি পৌরসভা। 1414 জন কাউন্সিলর এই তাদের নতুন নেতা নির্বাচিত করবেন, বিশেষ করে 3টি পদে নির্বাচন করবেন। এই 5 সদস্যের কমিটি পরবর্তী পুরো যেই কমিটি সেই কমিটি পূর্ণাঙ্গ করবেন বলে আমাদেরকে জানিয়েছেন। এখন পর্যন্ত নেতাকর্মীরা জড়ো হতে শুরু করেছেন। যে 10টি উপজেলা পৌরসভার রয়েছেন, কাউন্সিলররা রয়েছেন, তারা আসছেন, তাদের সঙ্গে ডেলিগেটস যারা রয়েছেন তারাও যোগ দিচ্ছেন খণ্ড খণ্ড মিছিল নিয়ে, এবং সেই সঙ্গে প্রত্যেক প্রতিদ্বন্দ্বী প্রার্থী যারা রয়েছেন তাদের সমর্থকরা তাদের পক্ষে স্লোগান দিচ্ছেন। লোপা। আরেফিন, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। নতুন বাংলাদেশে গদবাঁধা রাজনীতির দিন শেষ, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, জুলাই আগস্ট অভ্যুত্থানের পর মানুষের মনস্তাত্ত্বিক পরিবর্তন এসেছে, সেটি ধারণ করেই আগামীর রাজনীতি করতে হবে। সকালে রাজধানীর জিয়া উদ্যানে ঢাকা মহানগর উত্তর বিএনপির আয়োজনে জিয়া সুইমিং কার্নিভাল প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আমির খসরু এসব কথা বলেন। বিএনপিকে একটি আদর্শ দল হিসেবে দেখতে চায় জনতা, এমনটা উল্লেখ করে ক্রীড়াঙ্গনকে ভিন্ন মাত্রায় নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন তিনি। আমির খসরু জানান, দেশের সব মানুষ যেন সুযোগ পায়, সেজন্য রাজনীতি অর্থনীতির পাশাপাশি স্পোর্টসেও গণতন্ত্রায়ন করতে হবে। রাজনীতিতে এখন ভিশন থাকতে হবে, দূরদৃষ্টি থাকতে হবে। ওই গদবাঁধা রাজনীতি দিয়ে এখন আর চলবে না। আপনাকে নতুন নতুন ধারণা নিয়ে জনগণকে উদ্বুদ্ধ করতে হবে এবং নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ করতে হবে। বাংলাদেশের মানুষের মনোজগতে বড় পরিবর্তন আসছে, এটা আমাদেরকে ধারণ করতে হবে। এটা ধারণ করতে না পারলে রাজনীতি চলবে না। দেশে আয়নাঘর সংস্কৃতি শুরু করেছিল আওয়ামী লীগ। সকালে ফোরাম অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের বার্ষিক কাউন্সিল অধিবেশনে এই কথা বলেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এই আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন তিনি। এ সময় জামায়াতে আমির বলেন, তার দল ক্ষমতায় এলে দাবি আদায়ে জনগণকে রাস্তায় নামতে হবে না। শফিকুর রহমান আরও বলেন, যে শিক্ষা মানুষকে নিচে নামিয়ে দেয় সেই শিক্ষা আর দেয়া হবে না। যুবকরা যোগ্যতা অনুযায়ী কাজ পাবে। বিগত সরকারগুলোর কারণে গত অর্থ শতাব্দীতেও সেই পরিবেশ তৈরি করা যায়নি বলে অভিযোগ করেন তিনি। বিপক্ষে গেলেও সাংবাদিকদের সাহসিকতার বিকাশ ঘটানোর সুযোগ দেওয়ার আশ্বাস দেন জামায়াতে আমির। তিনি বলেন, 5 বছরে উন্নয়নের বুলেট ট্রেন চালু না করতে পারলেও উন্নয়নের এক্সপ্রেস ট্রেন চালু করবে জামায়াত। অসংখ্য লোক তারা গুম হয়েছেন। গুম হওয়া লোকেরা সকলেই তাদের আপনজনের কাছে এখনো ফিরে আসেনি। আয়নাগর নামের কুখ্যাত টর্চার সেল এক ধরনের গ্যাস চেম্বারের মতোই যার অবস্থান। এই সংস্কৃতি ফ্যাসিস্ট বিগত সরকারের হাতেই বাংলাদেশে তৈরি হয়েছে। এর আগে বাংলাদেশের এই ধরনের কোনো অভিজ্ঞতা ছিল না। পুরান ঢাকার লালবাগে নিহত ব্যাংক কর্মকর্তা নজরুল ইসলামকে কুপিয়ে হত্যায় তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছেন বড় ভাই। এদিকে স্ত্রী সাইমার বক্তব্য, পারিবারিক কলহের জেরে আত্মহত্যা করতে চেয়েছিলেন তিনি। শুক্রবার নিজ বাসা থেকে নজরুলের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। লালবাগের R&D রোডের জমজম টাওয়ারের 6ষ্ঠ তলার ফ্ল্যাট থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত নজরুলের বাড়ি গোপালগঞ্জ সদরে। পুলিশ জানায়, পরিবার নিয়ে ওই ফ্ল্যাটেই থাকতেন তিনি। স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের পুরান ঢাকার একটি শাখায় কর্মরত ছিলেন। শুক্রবার বিকেল 4টায় খবর পেয়ে ঘটনাস্থলে যেয়ে ঘরের ভেতর নজরুলের মরদেহ দেখতে পায় পুলিশ। রাত 12:30 নাগাদ ঢাকা মেডিকেলের মর্গে পাঠানো হয় মরদেহ। মামলার বাদী নজরুলের বড় ভাই নুরুল ইসলামের অভিযোগ, ছোট ভাইকে তার স্ত্রী সাইমা বটি দিয়ে কুপিয়ে হত্যা করেছে। তখন শাশুড়ি আর 2 শিশু সন্তান বাসায় ছিল। কাল দুর্গোৎসবের মহাষষ্ঠী। এই দিন দেবী দুর্গা অধিবাস করবেন মর্তে। 1 বছর পর দেবী আসছেন, তার আগমন উপলক্ষে জোরে সোরে চলছে ভক্তদের প্রস্তুতি। যদিও গত প্রায় 2 মাস ধরেই প্রস্তুত হচ্ছেন সনাতন ধর্মাবলম্বীরা, তাই বেশিরভাগ কাজই শেষ হয়ে এসেছে। চলছে খুঁটিনাটি কাজ গোছানোর প্রক্রিয়া। সীমান্ত এলাকা সহ সারা দেশে 2857টি পূজা মণ্ডপের নিরাপত্তায় এবার 430 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। দেবী আগমনের প্রস্তুতি সম্পর্কে আরো জানাচ্ছেন সহকর্মী সুমাইয়া ঐশী, আর ক্যামেরায় ছিলেন রানা হোসেন। শরতের নরম আকাশে খণ্ড খণ্ড মেঘমালা,
মিষ্টি বাতাসের তোড়ে মাঝে মাঝেই শ্বেত শুভ্র মেঘরাশি সরে উঁকি দেয় চোখ ধাঁধানো নীল। কখনো রোদ্দুর, আবার কখনো অনবরত বৃষ্টি, এই নিয়েই আমাদের শরৎ। আর এমন শারদ দিন এলেই মনে হয় এই তো দুগ্গা এলো। ছয় আশ্বিন সম্পন্ন মহালয়া। সায়ংকালে দেবী দুর্গার আমন্ত্রণ বোধন শেষে এখন ষষ্ঠীর অপেক্ষা। আগামী ২৮ সেপ্টেম্বর মহাষষ্ঠী, দেবীর আগমন উপলক্ষে তাই সব ক্ষেত্রে এখন জোর তোড়জোড়। বেশিরভাগ মণ্ডপে প্রতিমা গড়নের কাজ শেষ। এখন চলছে রং তুলির আঁচড়ে দেবীকে রূপ দেয়ার কাজ। সাধারণত মাটির তাল ভেঙে ধীরে ধীরে এই মহাশক্তিকে আকার দেওয়ার কাজ শুরু হয় মাস তিনেক আগে থেকেই। এখন শুধু বাকি রং তুলিতে দেবীকে পূর্ণতা দান। কোনো কোনো মণ্ডপে রঙের কাজ প্রায় শেষ, কোথাও আবার কেবল শুরু দেবীকে রাঙিয়ে তোলা। এই মন্দিরের কাজ, রঙের কাজ কিছুটা হয়েছে, চোখ বাকি আছে, প্রিন্টের কাজ বাকি আছে। এই সব পঞ্চমীর আগেই শেষ করতে হবে। আমাদের কাজ প্রায় শেষের দিকে, একটা মূর্তি আছে কালারের বাকি। সাধারণত ভাদ্র মাস থেকেই দুর্গাপূজার সরঞ্জাম কেনাকাটা শুরু হয়, বেশিরভাগ শেষ হয় মহালয়ার আগে। এখন চলছে বাকি থাকা টুকটাক কেনাকাটা। কেউ পূজা উপলক্ষে কিনে নিচ্ছেন এক জোড়া নতুন শাখাপলা, কেউ বা দেবীর পরিধেয় বস্ত্র বা পূজার আনুষঙ্গিক। শঙ্খের ধ্বনি ছাড়া কি দুর্গাপূজা সম্পন্ন হয়, তাই কেউ আবার শঙ্খ কিনতে ব্যস্ত। পূজার ওই যে ঘটি বাটি ওইগুলো, তারপর ওই যে পূজার নৈবেদ্য দেওয়ার জন্য মায়ের শাড়ি কিনবো, মায়ের গহনা কিনবো, মায়ের অস্ত্র। আশ্বিন মাস পড়লে ১ তারিখ থেকে আমাদের পুজোর বেচাকেনি শুরু হয়। তবে এখন দ্রব্যমূল্যের দামের প্রচুর জন্য কাস্টমাররা নাগালের বাইরে চলে গেছে। দুর্গাপূজা মানেই ঢাকের তালে নেচে ওঠা, তাই পূজার মৌসুমে ভীষণ ব্যস্ত কারিগররা। ঢাকের তাল ঠিক আছে কিনা তা শেষ মুহূর্তে মিলিয়ে নিচ্ছেন ঢাকিরা। এখন আমার যেগুলো ঢাক আছে এগুলা সব আশ্বিন মাসের দুর্গাপূজার অর্ডারই। গত বছরও প্রায় 10টার মতন ঢাক বিক্রি হয়েছে, এই বছরও তাও 60টার মতন ঢাক বিক্রি হয়েছে। এবার ঢাকা মহানগরীতে দুর্গাপূজা হবে ২৫৯টি মণ্ডপে। সারা দেশে মণ্ডপের সংখ্যা ৩৩,৩৫৫টি। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা। বাস মালিকদের ধর্মঘটে দ্বিতীয় দিনের মতো রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নাটোর থেকে বন্ধ রয়েছে দূরপাল্লার বাস চলাচল। সকাল থেকে ছেড়ে যায়নি এসব জেলা থেকে ঢাকা, চট্টগ্রাম সহ বিভিন্ন রুটের দূরপাল্লার কোনো বাস। চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। ভেঙে ভেঙে গন্তব্যে যাচ্ছেন তারা, গুনতে হচ্ছে বাড়তি ভাড়া। এর আগে বৃহস্পতিবার রাতে হঠাৎ করেই কাউন্টার থেকে বাস বন্ধের ঘোষণা দেয় মালিকপক্ষ। সম্প্রতি বেতন বৃদ্ধির দাবিতে ধর্মঘট পালন করেন পরিবহন শ্রমিকরা। পরে 23 সেপ্টেম্বর ঢাকায় মালিকপক্ষ শ্রমিকদের বৈঠকে বেতন বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়, যা 25 সেপ্টেম্বর থেকে কার্যকরের কথা ছিল। তবে হঠাৎ করেই শ্রমিকদের সেই নির্ধারিত বেতন দিতে দ্বিমত জানান মালিকরা। এরপরই ডাকা হয় ধর্মঘট। কি দিয়ে যাবো, টেনশনে পড়ে গেলাম। এদের দাবি কি দাবি আছে না আছে সেটা তো আমরা জানি না। যে জায়গায় যাবো সেই জায়গায় টিকিট নাই এখন বর্তমানে। এই জায়গাতে সব গাঞ্জাম, টিকিট বন্ধ হয়ে গেছে। এখন তো যাওয়ার আমার খুব সমস্যা। মহাজন পক্ষ আর হলো কর্মচারী পক্ষ বেতন নিয়ে ঝামেলা হয়েছিল, তো মহাজনরা মেনে নিয়েছিল। পরে যখন ওরা গাড়ি টিপ মেরে এসেছে তখন বলে আমি গাড়ির বেতনও দেবো না, আমি গাড়িও চালাবো না। পাহাড়ে নারী নিপীড়ন বন্ধ এবং জড়িতদের শাস্তির দাবিতে খাগড়াছড়িতে যুগ্ম ছাত্র জনতার ব্যানারে চলছে সকাল সন্ধ্যা সড়ক অবরোধ। ভোর ৬টা থেকেই সদরের চেঙ্গি ব্রিজ, চেঙ্গি স্কয়ার, মহাজন পাড়া সহ বেশ কিছু স্থানে টায়ার জ্বালিয়ে ও গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ করা হয়। সবকটি সড়ক বন্ধ করে দেয় যুগ্ম ছাত্র জনতা। এতে আটকা পড়েছে ঢাকা সহ বিভিন্ন স্থান থেকে ছেড়ে আসা খাগড়াছড়িগামী নৈশ কোচ। অবরোধের কারণে শহর থেকে ছেড়ে যায়নি দূরপাল্লার বাস, বন্ধ রয়েছে অভ্যন্তরীণ রুটে যান চলাচল। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে শহরের বিভিন্ন স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এর আগে গত মঙ্গলবার রাতে জেলা সদরের সিঙ্গিনালা এলাকায় এক মারমা শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে গত কয়েকদিন ধরেই নানা কর্মসূচি পালন করছে যুগ্ম ছাত্র জনতা। শহরের ভিতর অভ্যন্তরে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিকই রয়েছে।
আমাদের অতিরিক্ত পিকেট পার্টি এবং মোবাইল টিম কাজ করছে। এখন তো সাদেক এসে পড়েছে, আমাদের রিসোর্টও বুকিং আছে, কিন্তু আমরা যেতে পারতেছি না। আমরা তো এসে চরম ভোগান্তিতে আছি। আমরা হোটেল রিসোর্ট সবকিছু বুক করা আছে। আমাদের জন্য খুবই ভোগান্তি, খুবই কষ্টকর। আমরা একদিন যদি কাজ করতে না পারি, দ্বিতীয় দিন আমাদের জন্য খাওয়া দাওয়া ফ্যামিলি চালানো খুবই কষ্ট আমাদের জন্য। দর্শক, সড়ক অবরোধের খবর জানবো। সহকর্মী শাহরিয়ার ইউনুস আমাদের সাথে যোগ দিচ্ছেন। শাহরিয়ার, সকাল 6টা থেকে তো সড়ক অবরোধ অবস্থায় আছে, যাত্রীদের ভোগান্তি বোঝাই যায়। এই সংকট মোকাবেলায় প্রশাসনের তরফ থেকে কোনো ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে কিনা? লোপা, প্রশাসনের কথা যদি বলতে যাই তাহলে আমরা দেখেছি ভোর থেকে যে অবরোধ শুরু হয়েছে সেই অবরোধকে ঘিরে শহর ছাড়াও শহরতলির আশপাশ এবং বিভিন্ন উপজেলার যে প্রবেশ মুখ রয়েছে সেখানে সড়কের উপর টায়ার জ্বালিয়ে, গাছের গুঁড়ি ফেলে এবং সড়কের পাশের যে গাছ কেটে রাস্তা ব্লক করা হয়েছে, পিকেটিং করেছে লাঠিসোঁটা নিয়ে। সেসব জায়গাগুলোতে আমরা দেখেছি পুলিশ বা প্রশাসনের কোনো একটা তৎপরতা ছিল না। শুধুমাত্র শহর কেন্দ্রিক কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানেও বাড়তি পুলিশ মোতায়েন করা ছিল। এছাড়া যদি বলি, আমরা জেলা সদরের শনিরপুর এলাকা, 0 মাইল এলাকা, আলুটিলা পুনর্বাসন এলাকা, দিঘিনালা 9 মাইল এবং খাগড়াপুর যে পরের অংশটুকু রয়েছে, অর্থাৎ যে সকল এই যে পিকেটিংকারীরা সবচেয়ে বেশি পিকেটিং করেছে বিক্ষোভকারীরা, এবং সেখানে তাদের একটি সংঘবদ্ধ অবস্থান ছিল। সেই জায়গাটিতে আসলে প্রশাসনের কোন রকমের জোর তৎপরতা আমরা দেখতে পাইনি। তবে আমরা পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণে থাকে এবং কোন ধরনের অপ্রীতিকর ঘটনা না থাকে সেই দিকে মূলত তারা নজর দিচ্ছেন। পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থার জোরদার করার জন্য বিভিন্ন গোয়েন্দা সংস্থা কাজ করছে, সেটাকে আমাদেরকে বলছেন। এর মধ্যেও আমরা দেখতে পাচ্ছি সামাজিক যোগাযোগ মাধ্যমে। শাহরিয়ার, বুঝতে পেরেছি, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। মুন্সিগঞ্জ ও গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন 5 জন, আহত হয়েছেন কয়েকজন। দুপুরে গোপালগঞ্জের কাশিয়ানীতে ইজি বাইকে বাসের ধাক্কায় নিহত হন 4 জন। ঢাকা খুলনা মহাসড়কের মাঝিগাতি বাসস্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা হয়। হাইওয়ে পুলিশ জানায়, খুলনা থেকে ঢাকা আসছিল ইমাদ পরিবহনের একটি যাত্রীবাহী বাস। মাঝিগাতি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ইজি বাইককে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে নিহত হন ইজি বাইকের এক যাত্রী। গুরুতর অবস্থায় চালক সহ বাকি 3 যাত্রীকে হাসপাতালে নেয়ার পর মৃত্যু হয় তাদেরও। এদিকে মুন্সিগঞ্জের গজারিয়ায় সড়ক দুর্ঘটনায় এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। পুলিশ জানায়, ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পুরান বাউশিয়া এলাকায় স্কুলের সামনে রাস্তা পার হচ্ছিল শ্রাবন্তী আক্তার। এ সময় চট্টগ্রাম থেকে ঢাকাগামী সেন্ট মার্টিন পরিবহনের একটি যাত্রীবাহী বাস ধাক্কা দিলে ঘটনাস্থলে মৃত্যু হয় তার। এ খবর ছড়িয়ে পড়লে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে স্কুলটির শিক্ষার্থীরা। ভাঙচুর করা হয় স্টারলাইন পরিবহনের 3টি যাত্রীবাহী বাস। খবর পেয়ে ঘটনাস্থলে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ পুলিশ ও সেনা সদস্যরা। পরে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলে 1.5 ঘন্টা পর মহাসড়ক থেকে সরে যায় আন্দোলনকারী শিক্ষার্থীরা। চলতি মাসের 26 দিনে 13,000-এর বেশি মানুষ ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। মৃত্যু হয়েছে 66 জনের। এবছরের মধ্যে আক্রান্ত মৃত্যু সবচেয়ে বেশি চলতি মাসে। আগামী মাসে ডেঙ্গু পরিস্থিতির আরও অবনতির আশঙ্কা করছেন কীটতত্ত্ববিদরা। আরও জানাচ্ছেন হাসান মিসবাহ। শরীরে তীব্র জ্বর, সঙ্গে আরও নানা উপসর্গ। নরসিংদী থেকে শুক্রবার রাজধানীর ডিএনসিসি হাসপাতালে এসেছেন শাহাদাত হোসেন। ডেঙ্গু সন্দেহে তাকে ভর্তির পরামর্শ দিলেন চিকিৎসক। ছুটির দিনেও জরুরি বিভাগে রোগীর ভিড়। এর মধ্যে ডেঙ্গুর উপসর্গ নিয়ে আসা রোগীর সংখ্যা কম নয়। রাজধানীর অন্য হাসপাতালগুলোর মধ্যে এখানেই সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী ভর্তি। বছরের মধ্যে সবচেয়ে বেশি রোগী এখন সারা দেশ থেকেই এসেছেন তারা। প্রচুর ডেঙ্গু রোগী আসছে। এই মুহূর্তে আমাদের হাসপাতালে বিগত বছরের মধ্যে সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী আছে এবং এখন গরম পড়তেছে, বাসার আশেপাশে প্রচুর পানি জমে থাকতেছে এবং আগামী 1 মাসও যদি গরম পড়ে ডেঙ্গু রোগী বাড়তে থাকবে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, এই সপ্তাহে প্রায় 3,500 ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। কমানো যাচ্ছে না মৃত্যুও। গত মাসের চেয়ে এই মাসে মৃত্যুর সংখ্যা দ্বিগুণের কাছাকাছি। ডেঙ্গু রোগীর জন্য কিন্তু আমার 2 ঘন্টা 3 ঘন্টা সময় অত্যন্ত মূল্যবান যদি ক্রিটিক্যাল পিরিয়ডের মধ্যে থাকে। নিকটবর্তী যে হাসপাতাল আছে প্রথমে ওইখানে উপস্থিত হন, আপনি প্রাথমিক চিকিৎসাটা নেন,
তারপরে ওনারা যদি বলে তখন মুভ করেন, আপনি নিজের থেকে মুভ করেন না। আমার ধারণা রোগীগুলা নিজের থেকে মুভ করতেছে, অনেক দূর থেকে আসতেছে ঢাকাতে, এইখানে একটা সমস্যা হচ্ছে। আক্রান্ত ও মৃত্যু বাড়লেও নেই মশা মারার আয়োজন। সারা দেশেই বেড়েছে মশার উৎপাত। গবেষণা বলছে আগামী মাসে ডেঙ্গু পরিস্থিতির আরও অবনতি হতে পারে। যে এডিস মশার ঘনত্বের যে ইন্ডেক্সটা এখন রয়েছে সেটি ডেঙ্গু ছড়ানোর জন্য বেশ উপযোগী মাত্রায় রয়েছে। একদিকে ডেঙ্গু রোগী, এডিস মশার ঘনত্ব বেশি আছে এবং উপযোগী পরিবেশ, এই তিনটা থাকার কারণে এপিডেমিওলজিক্যাল যে ট্রায়াঙ্গেল যেটি আমরা দেখছি সেখান থেকে আমরা যে ফরকাস্টিং মডেলটি তৈরি করছি সেখানে দেখা যাচ্ছে যে অক্টোবর মাসে ডেঙ্গু পরিস্থিতি বেশ ভয়াবহ হওয়ার একটি ঝুঁকি আছে। স্বাস্থ্য বিভাগ জানিয়েছে ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশের বিভিন্ন সরকারি বেসরকারি হাসপাতালে বর্তমানে চিকিৎসা নিচ্ছেন 2000-এর বেশি রোগী। হাসান মিসবা, যমুনা নিউজ, ঢাকা। জুলাই পরবর্তী সময়ে দেশের নিরাপত্তা এবং মানবাধিকার লঙ্ঘন হচ্ছে এই প্রেক্ষাপটে মানবাধিকার কমিশন সবচেয়ে বেশি প্রয়োজন ছিল। এটি না করে অন্তর্বর্তীকালীন সরকার অনেক পিছিয়ে গেছে বলে মন্তব্য করেছেন অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। নাগরিক প্ল্যাটফর্মের সংলাপ খসড়া জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ 2025-এর আলোচনায় এসব কথা বলেন তিনি। ডক্টর দেবপ্রিয় বলেন, গত 1 বছরে বাংলাদেশে কোনো মানবাধিকার কমিশন হয়নি। অতীতে নাগরিকদের চাপে পড়ে যে কমিশন গঠন হয়েছে সেটাও নক্ষদন্তহীন। সংলাপে অন্যান্য বক্তারাও বলেন, অভ্যুত্থান পরবর্তী সময়ে মানবাধিকার কমিশন সবচেয়ে জরুরি ছিল, কিন্তু সেটা হয়নি। এখনও অদৃশ্য কোনো চাপ রয়ে গেছে। মানবাধিকার কমিশনে শ্রমিকের অধিকার নেই বলেও জানান তারা। পাহাড় এবং সমতলকে মানবাধিকারের অদৃশ্য দেয়াল দিয়ে বেঁধে দেওয়া হয়েছে বলেও মন্তব্য করা হয়। মানবাধিকার কমিশন কোনো মানদণ্ডে কাকে নিয়োগ দেয়া হবে সেটাও আরও স্পষ্ট হওয়া উচিত বলে মনে করেন বক্তারা। গাজীপুরের টঙ্গীতে কেমিক্যাল গোডাউনের অগ্নিকাণ্ডে আহত চিকিৎসাধীন ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর খন্দকার জান্নাতুল নাইম মারা গেছেন। সকাল 10টায় রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এর আগে গত 22 সেপ্টেম্বর টঙ্গীর শাহরা মার্কেটে কেমিক্যাল কারখানায় আগুন নেভাতে গিয়ে দগ্ধ হন তিনি। শরীরের 42% দগ্ধ হয়েছিল তার। আর এই ঘটনায় ফায়ার সার্ভিসের 4 জন আহত হয়েছিলেন। এর মধ্যে 3 জন মৃত্যুবরণ করেছেন। নিহতদের মধ্যে আরও ছিলেন রং দোকানের কর্মচারী বাবু হাওলাদার। বাংলাদেশ কলম্বো রেসকোর্স স্টেডিয়ামে সন্ধ্যা 6:30টায় শুরু হবে ফাইনালের মহারণ। টানা 2 আসরে ভারতের কাছে ফাইনালে হারের দুঃখ কাটিয়ে এবার শিরোপায় চোখ লাল সবুজদের। শক্তির বিচারে প্রতিপক্ষ এগিয়ে থাকলেও নিজেদের লক্ষ্য পূরণের পথে এগিয়ে যেতে চায় পুরো দল। পরিকল্পনা অনুযায়ী খেলতে পারলে ইতিহাস গড়া সম্ভব বলছেন কোচ গোলাম রব্বানী ছোটন। এদিকে দাপটের সাথে খেলেই ফাইনালে উঠে এসেছে বাংলাদেশের যুবারা। গ্রুপ পর্বে নেপাল ও শ্রীলঙ্কাকে 4-0 গোলে হারানোর পর সেমিফাইনালে পাকিস্তানের বিপক্ষে 2-0 গোলের জয় পায় নাজমুল হুদার দল। 2026 ফুটবল বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রের 2টি শহরের নিরাপত্তা নিয়ে শঙ্কিত দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সুষ্ঠুভাবে বিশ্বকাপ আয়োজন করতে প্রয়োজনে ঝুঁকিপূর্ণ সান ফ্রান্সিসকো ও সিয়াটল থেকে ম্যাচ সরিয়ে নেবার হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প। কেবল বিশ্বকাপই নয়, প্রয়োজন হলে 2028 অলিম্পিকের হোস্ট সিটিও সরিয়ে নেওয়া হবে বলছেন ট্রাম্প। 2026 ফুটবল বিশ্বকাপের হোস্ট 3 দেশ, যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা। প্রথমবার 48 দল নিয়ে অনুষ্ঠিত হতে যাওয়া এই আসরের 16টি ভেন্যুর মধ্যে 11টি যুক্তরাষ্ট্রে। ওয়ার্ল্ড কাপে হবে মোট 104টি ম্যাচ, যার মধ্যে 80টি হবে আমেরিকাতে। এর মধ্যে একাধিকবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন বিশ্বকে সবচেয়ে সুন্দর বিশ্বকাপ উপহার দেবে তার দেশ। কিন্তু সাম্প্রতিক সময়ে দেশটিতে বেড়েছে অপরাধ। প্রায়শই প্রকাশ্যে হচ্ছে হত্যাকাণ্ড, যার প্রতিবাদে রাস্তায় নামতে দেখা গেছে সাধারণ মানুষকে। যুক্তরাষ্ট্রের বেশ কিছু শহরকে ঝুঁকিপূর্ণ মনে করছেন খোদ দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সতর্ক বার্তা দিয়ে তিনি বলেছেন, বিশ্বকাপকে সফলভাবে আয়োজন করতে প্রয়োজনে যুক্তরাষ্ট্রের যেসব শহরে উগ্র বামপন্থী আছে সেসব শহর থেকে বিশ্বকাপের ভেন্যু সরিয়ে নেওয়া হবে। ইউএসের 11টি ভেন্যুর 2টি হল সান ফ্রান্সিসকোর লেভিস স্টেডিয়াম ও সিয়াটলের লুমেন ফিল্ড। 2টি স্টেডিয়ামে হবার কথা 6টি করে 12টি ম্যাচ। এই 2 ভেন্যুকেই ঝুঁকিপূর্ণ বলছেন ট্রাম্প।
যদি আমরা মনে করি যে কোনো শহর বিশ্বকাপের জন্য বা 2028 অলিম্পিকের জন্য একটু বিপজ্জনক মনে হয়, তাহলে আমরা বিশ্বকাপ ও অলিম্পিকের ভেন্যু সরিয়ে নেব। তবে আমি আশা করি এমনটা ঘটবে না। বিশ্বকাপের আগে ট্রাম্প শিকাগোতে ফেডারেল সেনা পাঠানোর হুমকিও দিয়েছেন। বিশ্বকাপ শুরুর আগে এবছরেরই 5 ডিসেম্বর ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত হবে বিশ্বকাপের ড্র। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস। যুক্তরাষ্ট্রের মাটিতে দাঁড়িয়ে মার্কিন সেনাদের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশ অমান্যের আহ্বান জানালেন কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো। নিউ ইয়র্কে ইসরায়েল বিরোধী বিক্ষোভে অংশ নিয়ে জানালেন ফিলিস্তিনের স্বাধীনতার জন্য সরাসরি লড়াইয়ে যেতে প্রস্তুত তিনি। ফিলিস্তিনকে মুক্ত করতে যুক্তরাষ্ট্রের চেয়েও বড় আন্তর্জাতিক সশস্ত্র বাহিনী গঠনের প্রস্তাবও তুলে ধরেন। এরপরই বেপরোয়া আচরণের অভিযোগ তুলে গুস্তাভো পেত্রোর ভিসা বাতিলের ঘোষণা দেয় মার্কিন প্রশাসন। হাতে ফিলিস্তিনের পতাকা, গলায় ঝুলানো কেফায়া। জাতিসংঘের অধিবেশনে শান্তির পক্ষে বড় বড় বুলি কেবল নয়, ফিলিস্তিনের স্বাধীনতার দাবিতে হাজারো বিক্ষোভকারীর সাথে নিউ ইয়র্কের রাজপথে নেমে গেলেন কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো। মেগাফোনে ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে বুলন্দ আওয়াজ। গাজায় হামলা বন্ধের জোরালো দাবি কেবল নয়, লড়াইয়ে নামতে প্রস্তুত বলেও জানান। প্রস্তাব দেন জাতিসংঘের নেতৃত্বে বৈশ্বিক সশস্ত্র বাহিনী গঠনের, যা যুক্তরাষ্ট্রের বহরের চেয়েও বড় হবে। এখানেই শেষ নয়, মার্কিন সেনাদের প্রতি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশ অমান্য করে মানবতার ডাকে সাড়া দেওয়ার আহ্বান জানান পেত্রো। জাতিসংঘের নির্দেশনা একটি সেনাবাহিনী গঠনের প্রস্তাব দিতে চাই, আর ফিলিস্তিনকে মুক্ত করতে সেটাই হবে প্রথম কাজ। আন্তর্জাতিক ন্যায় বিচারের লক্ষ্যে নিজেদের প্রশিক্ষিত সেনা পাঠাবে দেশগুলো। এটি যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর চেয়েও বড় হতে হবে। নিউ ইয়র্ক থেকে আমি মার্কিন সেনাদের প্রতি আহ্বান জানাচ্ছি, নিরীহ মানুষের দিকে বন্দুক তাক করবেন না। ট্রাম্পের নির্দেশ অমান্য করুন, মানবতার নির্দেশের প্রতি অনুগত হন। চলতি সপ্তাহে জাতিসংঘের মঞ্চে দেয়া ভাষণেও ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে তোপ দাগান কলম্বিয়ার বামপন্থী নেতা। নিজ দেশের আলোচিত M19 গেরিলা গ্রুপের সাবেক এই সদস্য বলেন, যুক্তরাষ্ট্রকে বর্বরতায় নেতৃত্ব দিচ্ছেন ট্রাম্প। এক্স হ্যান্ডেলেও ফিলিস্তিনিদের স্বাধীনতার দাবিতে একের পর এক পোস্ট দিয়ে যাচ্ছেন পেত্রো। ক্যাপশনে লিখেছেন, গাজার পতন হলে পতন হবে মানবতার। জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে গিয়ে কলম্বিয়ার প্রেসিডেন্টের একের পর এক এমন আচরণে চরম ক্ষুব্ধ যুক্তরাষ্ট্র। এবার ব্যবস্থা নিতে দেরি করেনি মার্কিন প্রশাসন। দেশটির পররাষ্ট্র দপ্তরের এক বিবৃতিতে বলা হয়, কলম্বিয়ার প্রেসিডেন্টের বেপরোয়া ও উস্কানিমূলক আচরণের জন্য তার মার্কিন ভিসা প্রত্যাহার করা হবে। ডরথি তাসরিন, যমুনা নিউজ। বিশ্বের নানা প্রান্তে থাকা যুক্তরাষ্ট্রের জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তাদের আগামী সপ্তাহেই বৈঠকে ডেকেছেন দেশটির প্রতিরক্ষা প্রধান পিট হেগসেথ। জানানো হয়নি কোনো এজেন্ডা। স্বল্প নোটিসে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে এমন বৈঠক ডাকায় ডালপালা মেলেছে নানা রকম গুঞ্জন। পেছনের কারণ খুঁজছেন বিশ্লেষকরা। অনেকে মনে করছেন সরকারের প্রতি আনুগত্য বাড়াতে চাপ প্রয়োগ করা হতে পারে সেনাবাহিনীর ওপর। হঠাৎ করেই তলব করা হলো বিশ্বজুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা মার্কিন জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তাদের। পেন্টাগনের ডাকে আগামী সপ্তাহেই ভার্জিনিয়ার কোয়ান্টিকোতে বৈঠকে বসবেন তারা। এত স্বল্প নোটিসে মার্কিন সেনা নেতৃত্বকে একত্রিত করা নিয়ে তৈরি হয়েছে রহস্য। জরুরি এ বৈঠকের উদ্দেশ্য নিয়ে চলছে নানা বিশ্লেষণ। এত অল্প সময়ে এত বেশি সংখ্যক জ্যেষ্ঠ কর্মকর্তাকে তলব করার ঘটনাকে অভূতপূর্ব আখ্যা দিচ্ছেন বিশ্লেষকরা। বলছেন, জেনারেলরাও হয়তো জানেন না এই মিটিংয়ের এজেন্ডা। কোনো এজেন্ডা না থাকার বিষয়টিও খুব অস্বাভাবিক। জ্যেষ্ঠ কর্মকর্তাদের বৈঠক সবসময়ই এজেন্ডা অনুযায়ী হয়, আর সবার প্রস্তুতির সুবিধার্থে সেটা সপ্তাহখানেক আগেই জানিয়ে দেয়া হয়। আমি পেন্টাগনের অনেকের সাথে কথা বলে বুঝলাম, জেনারেলরাও জানেন না বৈঠকটা আসলে কি বিষয়ে। অবশ্য জেনারেলদের ছাঁটাইয়ের সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন অনেকে, কারণ তাহলে উপদেষ্টাদের সঙ্গে আনার প্রয়োজন পড়ত না। বিশ্লেষকদের ধারণা, প্রেসিডেন্ট ট্রাম্পের সামরিক পরিকল্পনা বাস্তবায়নে আরও জোরদার পদক্ষেপের নির্দেশ দেওয়া হতে পারে তাদের।
সম্ভবত হেক্সেট সেনাদের একত্র করে বলবেন, আপনারা পুরোপুরি যুক্ত থাকুন, না হয় সরে যান। কর্মকর্তাদের তথ্য ফাঁস বা প্রেসিডেন্টের নির্দেশ পুরোপুরি না মানার ঘটনায় তিনি যথেষ্ট বিরক্ত। প্রেসিডেন্টকে সমর্থন করতে ও আনুগত্য দেখাতে হয়তো সবার উপর চাপ প্রয়োগ করবেন তিনি। এতে অবশ্য জেনারেলরা অস্বস্তিতে পড়বেন, কারণ একদিকে তারা সর্বাধিনায়কের আদেশ মানেন, অন্যদিকে সংবিধানের প্রতি শপথবদ্ধ। বৈঠকটি অনলাইনে না করার ব্যাপারটিকেও রহস্যজনক বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এটি ভার্চুয়ালি হলে সদর দফতর ছাড়তে হতো না কর্মকর্তাদের, এড়াতে পারতেন ভ্রমণও। তবে অনেকেই বলছেন সব জ্যেষ্ঠ কমান্ডারকে সামনে ডেকে এনে সরাসরি বার্তা দিতে চেয়েছেন হেক্সেট। এই বৈঠক ঘিরে তৈরি হয়েছে বড় ধরনের নিরাপত্তা উদ্বেগ। শত শত জ্যেষ্ঠ কর্মকর্তাকে একসঙ্গে জড়ো করায় বাড়ছে সন্ত্রাসী হামলার ঝুঁকি। এত অল্প সময়ে এমন বৈঠকের নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত কঠিন হবে বলে মনে করছেন বিশ্লেষকরা। রেজওয়ানা সাইমা, যমুনা নিউজ। আলোচিত পরিবেশ কর্মী সোনাম ওয়াংচুককে গ্রেফতারের পর নিরাপত্তা জোরদার করা হয়েছে লাদাখের বিভিন্ন এলাকায়। শনিবার সকাল থেকেই লেহ সহ বিভিন্ন এলাকায় নেওয়া হয় কড়া নিরাপত্তা। পুলিশের পাশাপাশি টহল দেয় আধা সামরিক বাহিনীর সদস্যরাও। চলছে তল্লাশিও। এর আগে শুক্রবার গ্রেফতার করা হয় বহুল আলোচিত পরিবেশ কর্মী সোনাম ওয়াংচুককে। লাদাখকে পূর্ণ রাজ্যের মর্যাদার দাবিতে অনশন করছিলেন তিনি। শ্রীলঙ্কা, বাংলাদেশ এবং নেপালের আদলে ভারতের লাদাখেও আন্দোলনে নেমেছে জিনজিরা। লাদাখকে পূর্ণ রাজ্যের মর্যাদার দাবিতে চলছে এই আন্দোলন। গেল বুধবার সহিংসতায় 4 জন নিহত ও অন্তত 50 জন আহত হওয়ার পর থেকেই ওয়াংচুককে দায়ী করছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। দাবি, ওয়াংচুকের উস্কানিমূলক বক্তব্যের কারণেই সহিংস হয়ে ওঠে আন্দোলনকারীরা। দর্শক, এই ছিল দুপুরে বাংলাদেশের আয়োজন। আর এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।